আমার সকল স্টুডেন্টকে আবার অন্তরস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে লাইভে আসতে বলতেছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই লাইভে চলে আসো, ঠিক আছে? দ্রুত লাইভে চলে আসো, আমরা ঝটপট আমাদের ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? আমরা 30 মিনিট থেকে 40 মিনিটের ভিতর বাকি 4, 5, 6 যে 3টা টাইপ আছে সেটা আমি শেষ করে দেবো। সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্ট করো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু আমাকে কষ্ট করে কমেন্ট করো। আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এটাও একটু দেখো, ঠিক আছে? ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদের জানাও সবাই, ঠিক আছে? সবাই চলে আসো, সবাই লাইভে চলে আসো, দ্রুত লাইভে চলে আসো। আমরা আর 30 থেকে 40 মিনিটের ভিতর আমরা কিন্তু টাইপগুলো শেষ করে দেবো, ঠিক আছে? লাস্ট 30 থেকে 40 মিনিটের ভিতর। এতক্ষণ লাগছে কেন ভাইয়া? আচ্ছা, একটু দেরি হয়ে গেল, ঠিক আছে? সরি, লেখকরা কথা রাখে না, আমিও কথা রাখি না, এই টাইপ আর কি, ঠিক আছে? একটু চলে আসো, দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো, লাইভে চলে আসো। আমরা লাস্ট ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? লাইভে চলে আসো, ঝটপট লাইভে চলে আসো, ঠিক আছে? লাইভে চলে আসো, দ্রুত তোমরা লাইভে চলে আসো, লাইভে চলে আসো। টাইপ 4, 5, 6 আমি এখন ক্লিয়ার করে দেবো তোমাদের। টাইপ 4, 5, 6 ক্লিয়ার করে দেবো। আমার মনে হয় তোমরা হালকা পাতলা নাস্তা করে নিছো, যারা নামাজ পড়ো তারা নামাজ পড়ে নিছো, সবাই নামাজ পড়বা, সবাই নামাজ পড়বা, ঠিক আছে? সব ঠিক আছে। হ্যাঁ, এত দেরি কেন স্যার? দেরি আসলে কি কারণে হয়েছে, আমার ফোনে চার্জ ছিল না, যে ফোন দিয়ে ভিডিও করতেছিলাম এই কারণে চার্জ দিছি, মনে হলো যে আরও 10 মিনিট চার্জ দিই, এই কারণে, ঠিক আছে? আগে পড়ায়নি, আগে পড়াই, ঠিক আছে? শেষ পর্যন্ত যারা থাকবা 30-40 মিনিট একটু মন দিয়ে পড়ো, ক্লাসটা শেষ করি, তারপরে আমি আবার কিছু কথা বলবো, ঠিক আছে? আমি আজকে তো হাসাইছি কম, আজকে আমি ক্লাসের ভিতর শুরু করি। সবাই লাইভে চলে আসো, লাস্ট 30টা মিনিট ঠান্ডা মাথায় আমি গল্পটা 4, 5, 6 শেষ করে দেবো, ঠিক আছে? একটু মূলভাব নিয়ে আলোচনা করবো, একটু গভীরতায় যাব, সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার ক্লাস থাকবে। সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা আমার ক্লাস থাকবে, আমি বারবার বলতেছি। কিন্তু প্রত্যুত প্রকারের সৃজনশীল গুরুত্বপূর্ণ না, এই প্রত্যুত প্রকার তোমরা অ্যাভয়েড করে গেলেও তোমরা বাংলা A+ ভালোভাবেই পাবা। প্রত্যুত প্রকার আমি যে সাজেশন দেবো এখানে সৃজনশীল রাখিনি, এই কারণে আমি এর সৃজনশীল পড়াচ্ছি না, ঠিক আছে? তোমরা দ্রুত লাইভে চলে আসো, দ্রুত লাইভে চলে আসো। কয়জন লাইভে আসো? দ্রুত লাইভে চলে আসো, ঠিক আছে? 39 জন আসছো, একটু লাইভে চলে আসছো ভাইয়া। আচ্ছা, তোমাদের কয়েকজনের নাম আমি নিয়ে একটু কমেন্ট করি। সুলাইমানকে ভালো করছেন স্যার। এইচ.এম. মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাফসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভাইয়া উম্মা নাম নেন। হ্যাঁ, উম্মা নাম নিলাম। কাজী হামিদুর রহমান থাকবো না, আইসি স্যার। ইমরান মণ্ডল আইসো, ঠিক, গুড স্যার। স্টোরিটা একটু বলেন প্লিজ। নীলা খন্দকার, এই স্টোরি তো হবে, বাংলা ক্লাস 7-8 দিন ধরে হবে, স্টোরি তো বলবো আমি প্রতিদিন বলবো। কিন্তু যেগুলো কঠিন, মানে যেখানে বেশি মনে করো আমার বেশি আলোচনা হবে সেখানে স্টোরি কম বলবো। কেমন? যেমন কালকে বই পড়া, কালকে বই পড়া দিবস হবে আমার, ঠিক আছে? কালকে দিবস আমি এখনই ঘোষণা করে দিলাম, কালকে আমার বই পড়া দিবস, ঠিক আছে? উড়াধুরা বই পড়বো, ঠিক আছে? আর তোমাদের আমি বই পড়ামুখী আগ্রহী করবো। কালকে ক্লাসে আমি ফাউ কথা কম বলবো, বই পড়া একটা কঠিন চ্যাপ্টার, এটা নিয়ে আমি গভীরে আলোচনা করব। তোমাদের আগে একটু কিছু কথা বলে নিলাম, তোমরা স্থির হও, ঠান্ডা হও। কালকে আমি কিন্তু মানে যারা ভালো স্টুডেন্ট আজকে একটু বোরিং হইতে পারো, স্যার এত কথা বলে, ফাউ কথা বলে, শালিমালি। প্রথম দিন তো বাবা একটু পরিচয় হলাম, ঠিক আছে? একটু এই কারণে কথা বলে নিলাম, ঠিক আছে? বাংলা যখন কঠিন কিছু আসবে, কঠিন টপিক্সে আসবে, আমি এক নাগারে পড়ায় যাব। তোমরা আমার একটু ভালোবাসা দিও, আমি এক নাগারে পড়ায় যাব, ঠিক আছে? প্রথম দিন এই জন্য একটু তোমাদের সাথে পরিচয় হইলাম, আমার নিজের লেখা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, কালকে বই পড়া দিবস হবে, আমি আগেই ঘোষণা করে দিলাম কালকে আমার বই পড়া দিবস, ঠিক আছে? আর আমি প্রতিদিনই পড়ার ভিতরে তো 2-1টা বইয়ের কথা বলি যে এই বইটা পড়ো, রিভিউ দিই। আজকে আমার 2টো বইয়েরই রিভিউ দিয়ে দিলাম, আমি কত খারাপ, নিজের ডাক নিজেই পিটালাম আজকে। টাইপ 4, ঠিক আছে? টাইপ 4-এ আমি চলে আসছি, এই অংশটুকু নিছি আমি টাইপ 4-এ, ঠিক আছে? এই অংশটুকু নিছি, ঠিক আছে? এই যে আমি অনুমাত্র দুঃখিত হইব না, এই অংশটুকু নিছি, শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ করে, ঠিক আছে? শুরু করে দিলাম। আমি ওই অংশটাকে আবার উপ অংশে ভাগ করছি, ঠিক আছে? উপ অংশে আমি ভাগ করছি, সেই উপ অংশটাকে আমি একটু পড়ি। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, এটা আমি শব্দার্থ লিখে দিছি, তারপরে আমার লেখাটা পরে আসবে। তাহার এই কথা শুনিয়া তোমরা আবার গল্পের ভিতরে ঢুকে যাও, ঠিক আছে? সাইকো গল্প বাদ, আমরা প্রত্যুত প্রকার গল্পে আসি। আমার খুব ইচ্ছা তোমরা একটু আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আমার খুব ইচ্ছা
আমি যেন মানে আমার এটা খুব ইচ্ছা, তোমরা একটু দোয়া করো আল্লাহর কাছে। এখন আর তো কারো কাছে বলার নাই। আমার তো মনে হয় তোমরা জানো আমি অ্যাকাউন্টিং ক্লাসে প্রথম হাতেখড়ি ক্লাসে, যে ক্লাসটায় স্যার আমার সাথে তোমাদের পরিচয় করাই দিয়েছিল, যে শুভ স্যারের ক্লাস, ঠিক আছে, হিসাব বিজ্ঞানের, ঠিক আছে, সেই ক্লাসটায় আমি বলছিলাম যে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, একটা ভাই ছিল, ভাইও মারা গেছে, আমি একেবারে এতিম। কিন্তু আমার স্বপ্নের কথা কারে বলবো বলো? তোমাদের বলতেছে আমার স্বপ্নটা কি। আমার তো এখন বেশি এখনও বয়স হয়নি, ছোটো অল্প বয়স হয়েছে, তাই না, 28-30, বেশি বয়স হয়নি। আমি খুব ইচ্ছা আমার, আমি তো গল্প উপন্যাস লিখি, আমি কবিতা লিখতে পারি না বাবা, আমার কবিতা লেখা হয় না, গল্প উপন্যাস প্রবন্ধ এইসব লিখি। এখন আমার খুব ইচ্ছা আমার একটা গল্প যদি আমি বাইচে থাকতে দেখি যে এসএসসি বা ইন্টারে আমার গল্পটা পাঠ্য বইতে মানে সরকার ঢুকায় দিছে। মানে মনে করো যে ইশরাক শুভ স্যারের গল্প, মনে করো গল্পের নাম কি বলবো, গল্পের নাম মনে করো রহস্য, রহস্য গল্প ইশরাক শুভ। এইটা আমার স্বপ্ন, যে আমি বাইসে থাকতে মনে করো 70-80-60 বছর আল্লাহ যদি হায়াত দেয়, তোমরা একটু দোয়া করো যে স্যারের এই স্বপ্নটা যেন পূরণ হয়, যে স্যারের একটা গল্প আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। মানে তোমরা তো এখন আমার এসএসসি 9-10-এর ব্যাচ, তোমরা যখন তোমাদেরও যখন বয়স বাড়বে তখন তোমরা দেখলেও যেন বলতে পারো স্যারের কাছে আমরা পড়ছিলাম 9-10-এ, স্যারের গল্পটা আজকে পাঠ্য বইতে তোরা পড়িস, মানে তোমাদের বাচ্চারা যখন পড়বে যে এই স্যার আমাদের স্যার ছিল। এইটা আমার ছোট একটা স্বপ্ন, বড় স্বপ্ন মনে হয়, তাই না? তোমরাও এরকম স্বপ্ন দেখো। আচ্ছা আমি শুরু করি। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, মানে তাহার এই কথা শুনে আমি চমকে উঠলাম। সবই শেষে অভিনিবেশ সহকারে, সবই শেষে অভিনিবেশ সহকারে, তাহলে এইটার আমি দেখো লিখছি সবই শেষে অভিনিবেশ সহকারে, শব্দার্থে লিখছি কি দেখো, গভীর মনোযোগ সহকারে। সবই শেষে অভিনিবেশ সহকারে মানে গভীর মনোযোগ সহকারে, কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পর, নিরীক্ষণ করিয়া মানে পরীক্ষা করিয়া, তাহাকে চিনিতে পারিলাম, তাকে চিনতে পারিলাম, মানে কিছুক্ষণ পরীক্ষা করার পর তাকে চিনতে পারলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে মানে গভীরভাবে মনোযোগ সহকারে, সবিশেষ অভিনিবেশ সহকারে মানে গভীরভাবে মনোযোগ সহকারে কিছুক্ষণ পরীক্ষা করার পর তাকে আমি চিনতে পারলাম। আহ্লাদে পুলকিত হইয়া, আহ্লাদে পুলকিত হইয়া, আহ্লাদে পুলকিত হইয়া মানে কি, আনন্দে শরীর শিহরণ জাগা। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে, অশ্রুপূর্ণ নয়নে মানে কি চোখে জল ভরে, আলিঙ্গন করিলাম, জড়ায় ধরিলাম, ঠিক আছে। তাহার হস্ত ও পদ হইতে, তাহার হস্ত হাত এবং পা হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, মানে লোহার যে বেড়িটা হাত এবং পায়ে দিছিল সেটা খুলে দিলাম। কি দুর্ভাগ্যক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন, মানে কি খারাপ ভাগ্যে খলিফার কোপে মানে খলিফার রাগে পতিত হইছেন, তাহা জানিবার নিমিত্তে ব্যগ্র হইলাম। এই যে লৌহ শৃঙ্খল মানে লোহার শিকল, কোপে পতিত হয়েছেন মানে রাগে পড়েছেন, নিতান্ত ব্যগ্র হইলাম মানে জানতে আগ্রহী হইলাম। তাহলে এই কঠিন শব্দগুলো আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝাইছি, আমি তারপরেও আমি সহজ করে এবার আমি বলেও দিচ্ছি, ঠিক আছে। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, এবার আমার লেখায় আসো। আমার লেখাটায় দেখো কি লিখছি আমি, আমার লেখাটায় লিখছি সহজতে, ওই বন্দির কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, মনোযোগ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে অবশেষে তাকে চিনতে পারলাম। আনন্দে ও আবেগে কেঁপে উঠে চোখের জল নিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি তার হাত পা লোহার শৃঙ্খল খুলে দিলাম এবং জানতে খুবই আগ্রহী হলাম কি এমন দুর্ভাগ্যজনক ঘটনায় তিনি খলিফার রোষে বা রাগে পড়েছেন। সহজ করে লিখছি, ঠিক আছে। তাহলে এটা গেল। আচ্ছা পরে আসো। তখন তিনি বলিলেন মানে ওই বন্দি লোক বললেন, কতিপয় নিজ প্রকৃতির লোক মানে কতিপয় খারাপ লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, দেখো মানে কি মারাত্মক ভয়াবহ অভিযোগ করিয়াছে। তজ্জন্য তদীয় আদেশক্রমে, এই যে দেখো তদীয় আদেশক্রমে, তজ্জন্য মানে তার জন্য, তদীয় আদেশক্রমে মানে কি তার আদেশ অনুযায়ী, তদীয় আদেশ ক্রমে মানে তার আদেশ অনুযায়ী হঠাৎ অবরুদ্ধ এখানে আনিত হইয়াছি, আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করতে পারি নাই, মানে বন্দি অবস্থায় আসছি কিন্তু আসার সময় তাদের সাথে আমি স্ত্রীপূর্ণ কন্যার সাথে দেখা করতে পারি নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, মানে আমার প্রাণদণ্ড দেবে। অতএব আমার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দেবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হবেন। আমি যদি মারা যাই তাহলে আমার পরিবার বর্গের কাছে এই খবরটা পাঠাই দেন, তাহলে আমি খুব উপকৃত হব। দেখো এখানে শব্দ তো সবগুলো লিখে দিছি। আবার অবরুদ্ধ মানে কি, অবরুদ্ধ মানে দেখো বন্দি বা আটক হয়েছে, ঠিক আছে। অবরুদ্ধ মানে কি আনিত হইয়াছি, প্রাণদণ্ড, একেবারে সহজ করে দিছি, ঠিক আছে। এবার এটা বইয়ের অংশ। আমি তাহলে দেখো এখানে কি লিখছি, এখানে আমি লিখছি দেখো সহজ অর্থে, দেখো লিখছি, আরো শব্দ তো কিছু আছে, এগুলো সহজ অর্থে।
তখন বন্দি ব্যক্তি বললেন, কিছু নীচ ও হিংসুট লোক হিংসার বশে খলিফার কাছে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। তাদের কথায় খলিফা রেগে গিয়ে হঠাৎ আমাকে গ্রেপ্তার করে এখানে পাঠিয়েছেন। গ্রেপ্তারের সময় আমাকে আমার স্ত্রী, ছেলে মেয়েদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমার পরিবারের কাছে আমার এই দুঃখের খবরটা পৌঁছে দেবেন, তাহলেই আমি অনেকটা শান্তি পাবো। গেল। আচ্ছা, তারপরে বইয়ের আবার অংশে, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, মানে মরার আশঙ্কা তুমি করো না বাবা, প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন, এই মুহূর্ত হইতে আপনি স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ, পাথেয় স্বরূপ মানে কি দেখো, পাথেয় স্বরূপ মানে যাত্রার খরচ হিসেবে, পাথেয় স্বরূপ মানে যাত্রার খরচ হিসেবে সহস্র স্বর্ণ মুদ্রা, সহস্র, আগে এই লোক দিছিল এক থলি আর ও দিছে সহস্র মানে 100 স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, আপনি এখান থেকে চলে যান। স্নেহাস্পদ পরিবার বর্গে, স্নেহাস্পদ পরিবার বর্গ, দেখো স্নেহাস্পদ পরিবার বর্গ মানে প্রিয় পরিবারের সদস্যরা, এই যে স্নেহাস্পদ পরিবার বর্গ, স্নেহাস্পদ পরিবার বর্গ মানে প্রিয় পরিবারের সদস্যরা সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করেন। সংসার যাত্রা সম্পূর্ণ করেন, দেখুন মানে কি, সংসার যাত্রা সম্পূর্ণ করেন মানে পারিবারিক জীবন স্বাভাবিকভাবে চালান। তোমাদের কাছে কি আমার হ্যান্ড নোটটা ভালো লাগতেছে? আমি বলছি যে এই হ্যান্ড নোটটা পায়ে গেলেই তোমরা পিডিএফটা যখন পায়ে যাবা, আর আমাদের তো বাংলাও টাইপ আকারে বই আসতেছে, বাংলা যখন আমার টাইপ আকারে 2 মাস পর ইনশাল্লাহ বইটা পায়ে যাবা, আমারে লাগবে না, আমি যদি তখন মরেও যাই আমারে লাগবে না, ঠিক আছে? এটা তোমরা পড়েও নিয়ে নিজেই বুঝতে পারবে। আমার বাইসে থাকতেও ভালো লাগে না, আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, পৃথিবীতে আমার ভালোই লাগে না, ঠিক আছে? আমি যত দ্রুত মারা যাবো, আমি যদি এই ক্লাস নেওয়ার পরেই মারা যেতাম, আমার মনে করে আলহামদুলিল্লাহ, মরার পরেই মনে করে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আমার মাফ করে, নবীজির সাথে আমার দেখা হবে, আমার বাবার সাথে দেখা হবে, মার সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, এর থেকে আর শান্তি আছে বলো? বই তো লিখে ফেলেছি, বই তো লিখে ফেলেছি, এখন 2 মাস পরে পাণ্ডুলিপি রেডি হয়ে গেছে, তোমরা পাই যাবা। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ, মানে ওরে যদিও ছাড়িয়ে দেয়, মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। মর্মান্তিক ক্রোধ ও দেশ মানে কি দেখো, গভীর রাগ ও ঘৃণা। আমি যদি ওরে ছাড়িয়ে দিই তাহলে খলিফা গভীর রাগ ও ঘৃণা জানাবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি, আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। অনুমাত্র দুঃখিত হইব না মানে কি, একটুও অনুতপ্ত হইব না, ঠিক আছে? একটুও দুঃখিত হইব না। তাহলে এটা বইয়ের লেখা, এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এবার দেখো শুভ স্যার সহজ করে লিখে দিছে, ঠিক আছে? শুভ স্যার কি লিখছে দেখো, শুভ স্যার লিখছে, তার অনুনয় শুনে, মানে তার মানে অনুনয় ভাবে বলছে, বিনীত ভাবে শুনে আমি বললাম, না, একটিও জীবন নষ্ট হওয়ার ভয় করবে না, তুমি এখন থেকেই স্বাধীন। এই কথা বলে আমি তাকে খাদ্য ও ভ্রমণের খরচ হিসেবে সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি দিলাম। আমি বললাম, এখনই চলে যাও, তোমার প্রিয় পরিবারের কাছে ফিরে মিলিত হয়ে সংসার শুরু করো। আমি তাকে মুক্ত করলাম, জানি এর জন্য খলিফা আমার প্রতি খুব রাগ করবে, তা নিশ্চিত। তবু যদি তার জীবন বাঁচাতে পারি, সেজন্য আমি একটুও দুঃখ করব না, ঠিক আছে? তাহলে এবার টাইপ 4-এর অংশ আমি তোমাদের বুঝাই দিলাম। এবার টাইপ 4-এ তোমরা এবার টিকগুলো বলো, ঠিক আছে? টিকগুলো বলো। এই অধ্যায় সৃজনশীল গুরুত্বপূর্ণ না, আমি করাচ্ছি না, কিন্তু কালকে বই পড়া যখন আমি পড়াবো, যদি আল্লাহ বাঁচায় রাখে, বই পড়ার সৃজনশীল বোর্ড থেকেও করাই দেবো। বোর্ডে কিন্তু দেখলাম যে বই পড়া থেকে প্রতিবারই সৃজনশীল আসে। বোর্ডের কিছু কিছু সৃজনশীল আমি তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো টাইপ আকারে করাই দেবো। বই পড়া প্রবন্ধের টাইপ আকারে সৃজনশীল প্রশ্ন করাই দেবো আমি কালকে। এমসিকিউ সৃজনশীল, কিন্তু আজকের এমসিকিউ করাচ্ছি, সৃজনশীল গুরুত্বপূর্ণ না, প্রত্যেক প্রকারের সৃজনশীল আসে না, তোমরা অ্যাভয়েড করে যাইতে পারো। তারপরও যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আমার কয়েকটা সৃজনশীল থাকবে। আচ্ছা, 23 নম্বরে আসো, বক্তা কিসে, দেখো বক্তা কিসে, 23 নম্বরে আসো, বক্তা কিসে চমকিত হয়েছিলেন? যখন তিনি ব্যক্তিটিকে চিনতে পারলেন, ঠিক আছে? যখন তিনি ব্যক্তিটিকে মানে ওই আশ্রয়দাতাকে চিনতে পারলেন, তখন চমকিত হয়েছিলেন, ঠিক আছে? 24-এ আসো, 24-এ আসো, বক্তা ব্যক্তিটিকে চিনে কি করলেন? বক্তা ব্যক্তিটিকে চিনে তাকে মুক্ত করে আলিঙ্গন করলেন। খ, এগুলো সহজ, তোমরা কিন্তু পারবা, ঠিক আছে? যেহেতু তোমরা যদি টাইপ আকারে টপিক্সটা বুঝে যাও, তাকে মুক্ত করে আলিঙ্গন করলেন। সময় নষ্ট করতেছি না, অনেক বাজে গেছে। 25 দেখো, বক্তা কিভাবে ব্যক্তিটিকে মুক্ত করলেন, ঠিক আছে? বক্তা কিভাবে ব্যক্তিটিকে মুক্ত করলেন? বক্তা ব্যক্তিটিকে মুক্ত করলেন, এই যে লৌহ শৃঙ্খল খুলে দিল, মানে হাত পায়ের বেড়িবাঁধ, ঠিক আছে? এইটা খুলে দিল, গ, ঠিক আছে? 26-এ আসো, ব্যক্তিটিকে কেন বন্দী হয়েছিল? ব্যক্তিটি কেন বন্দী হয়েছিল? ব্যক্তিটি কেন বন্দী হয়েছিল? যুদ্ধক্ষেত্রে পরাজয়ের কারণে, খলিফাকে অপমান করার জন্য, ঈর্ষাবশত অন্যদের 26 দেখি আমারে বলো,
26 বলো। 26 কিন্তু এই যে অন্যদের ঈর্ষার কারণে, ঠিক আছে। গ, আচ্ছা গ, এগুলো সহজ। কি ধরবো তোমাদের? ব্যক্তিটি কার সঙ্গে দেখা করতে পারেনি? স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে পারেনি। গ, সহজ, এগুলো বলার কিছু নাই, এগুলো সহজ, ঠিক আছে, এগুলো সহজ, একেবারে সহজ। বন্দি ব্যক্তির মনে কি আশঙ্কা ছিল? তার প্রাণদণ্ড হবে, ঠিক আছে, তার প্রাণদণ্ড হবে। এটা একেবারেই সহজ, কোনো সাল নাই, কিছু নাই, সহজ। ব্যক্তিটি বক্তার কাছে কি প্রার্থনা করেছিল? খলিফার কাছে সুপারিশ করার জন্য, যে খলিফা যদি আমাকে ছাইরে দেয় তাহলে আপনারও ক্ষতি হবে না, আমারও ক্ষতি হবে না, খলিফার কাছে সুপারিশ করার জন্য, ঠিক আছে। 29-এর খ। আচ্ছা 30-এ আসো। বক্তা বন্দি ব্যক্তিকে কি দিলেন? বক্তা বন্দি ব্যক্তিকে, বর্ণনাকারী, সহস্র স্বর্ণ মুদ্রা দিছিল, ঠিক আছে, 100 স্বর্ণ মুদ্রা দিছিল, আমরা একটু আগে পড়ছি। 31-এ আসো। বক্তা তাকে কি নির্দেশ দিলেন? বক্তা তাকে কি অবিলম্বে প্রস্থান করে পরিবারের সাথে মিলিত হইতে, হ্যাঁ, অবিলম্বে প্রস্থান করে পরিবারের সাথে সংসার করতে বা মিলিত হইতে, তাহলে 31-এর ক। আচ্ছা বক্তা জানতেন তাকে মুক্তি দিলে কি ঘটবে? বক্তা জানতেন তাকে মুক্তি দিলে খলিফা তো পুরস্কার দেবে না, ক্ষমা করবে না, খলিফা তার প্রতি ক্রোধ ও দেশ পোষণ করবে। খলিফা খেপে যাবে, যদি খলিফা তো বলছে যে তুই ওরে আটকায় রাখ, মানে পরের দিন আমার কাছে নিয়ে আসবি, আর যদি ও যদি পালায় যায় তাহলে তো তোর খবর আছে। তাহলে খলিফা তার প্রতি ক্রোধ ও দেশ পোষণ করবে, তাহলে 22-এর গ গেল, 32-এর গ গেল। 33, বক্তা কেন খলিফার কোধকে উপেক্ষা করলেন? 33 দেখো। কারণ তিনি বন্ধুর প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন, মানে উপকার যে করছে সে তো বন্ধু, উপকারী বন্ধুর প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন। খ, 33-এর খ। আচ্ছা এইবার দেখো টাইপ 5-এ আমরা চলে আসছি। টাইপ 5 আমি কোন অংশটুকু নিছি দেখো, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, এইখান থেকে আমি এই অংশটা নিছি। এক্ষেত্রে আপনারা যেরূপ অভিরুচি হয় করুন, এইটা টাইপ 5। এবার এটারে আবার আমি উপ অংশে ভাগ করব, ঠিক আছে। তোমরা এটা বইতে দাগ দিয়ে রাখতে পারো, আর এটা তো তোমরা পিডিএফ পেয়ে যাবে। আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না, এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয়, ঠিক আছে। তাহলে টাইপ 5 আমি উপ অংশে ভাগ করতেছি। ওই গানটা তোমরা আজকে আমি কিন্তু আমার ওই যে স্টোরিতে দিয়ে দিছি, তোমারে ফুটাইতে গিয়া গো আমার চোখের তলে কালি, তুমি যেই কাননের মালি। এই গানটা হয় না, তুমি যেই কাননের ফুল আমি সেই কাননের মালি, তাই না, মালি, শালি না। আচ্ছা আমরা এবার টাইপ 5-এর উপাংশে ভাগ করে ফেলছি আমার স্টাইলে। এটা বইয়ের অংশ, শব্দার্থ পরে পাবা আমার লেখা। আমার প্রস্তাব শুনিয়া, মানে আমার কথা শুনিয়া তিনি বলিলেন, আপনি যা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না, মানে রাজি হইতে পারবো না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নই। নিচাশয় মানে কি? নিচু মনোভাবের। আমি এত নিচু মনোভাবের ও স্বার্থপর মানে কি? স্বার্থপর মানে যে নিজের কথা ভাবে নই, যে কিছুকাল পূর্বে মানে কিছুদিন আগে যে প্রাণের রক্ষা করিয়াছে, মানে যে প্রাণ আমি বাঁচাইছি আপন প্রাণ রক্ষাতে, মানে আমার প্রাণ রক্ষাতে এক্ষণে মানে এখনে সেই প্রাণের বিনাশের কারণ হব, সেই প্রাণ হত্যার কারণ হব বা ধ্বংসের কারণ হবে, তাহা কখনোই হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধন না আক্রোধন, এটা বইতে দেখো এটা ভুল থাকতে পারে। আপনি দয়া করিয়া, অক্রোধনই আছে, অক্রোধন মানে রাগ না করেন। অক্রোধন মানে হলো রাগ না করেন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন, মানে যথাযথ চেষ্টা করেন, তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমারও কোনো ক্ষোভ হইবে না। মানে ওই লোকরে বলছে তুমি পালায় যা, ও বলছে যে আমি পালাবো না, আমি পালাই গেলে আপনারে মেরে ফেলবে। এর চেয়ে আপনি আসল সত্য ঘটনাটা খলিফার দরবারে তুলে ধরেন, এইটা বুঝাইছে, ঠিক আছে। তাহলে বইয়ের এই কথাটাকে আমি আমার মতো সহজ করে লিখছি, সেম একই কথা, আমি শুধু সহজ করে লিখছি, আর কিছু করিনি, শব্দার্থ দিয়ে সহজ করে লিখেছি। আমার কথা শুনে বন্দি বললেন, আপনি যা বলছেন তাতে আমি কখনোই রাজি হতে পারবো না। আমি এত নীচ ও স্বার্থপর নই। কয়েকদিন আগে
যে প্রাণের আমি রক্ষা করেছিলাম, আজ নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই প্রাণের অর্থাৎ আপনার বিনাশের কারণ বা ধ্বংসের কারণ হব না, এটা কখনোই হতে পারে না। আপনি অনুগ্রহ করে এমন চেষ্টা করুন যাতে খলিফা আমার উপর রাগ না করে, তাহলেই আপনি সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর যদি আপনার চেষ্টা সফল নাও হয়, তবুও আমার কোনো অভিমান বা দুঃখ থাকবে না। মানে এই যে বইয়ের কথাটা শব্দার্থ দিয়ে দিছি তোমাদের জন্য, আর আমি সহজ করেও লিখছি, ঠিক আছে। তারপরের অংশে আসো, বইয়ের বড় একটা অংশ আমি নিয়ে নিছি, ঠিক আছে, একবারে নিয়ে নিছি, এটা দরকার ছিল, ঠিক আছে, এটা দরকার ছিল। আচ্ছা, এখানে কিছু শব্দার্থ তার আগে আমি একটু জেনে নিই। এই যে দেখো, প্রাতঃকাল মানে সকালে, ঘাতক মানে জল্লাদ, ঠিক আছে। এখানে ধর্মাবতার মানে ন্যায়ের প্রতিমূর্তি, ধর্মাবতার মানে ন্যায়ের প্রতিমূর্তি। গোচর করি মানে জানাই, গোচর করি মানে জানাই, একটু আগে জানাই রাখি তাহলে সুবিধা হয় হবে। কোপানল, কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল মানে রাগের আগুন জ্বলিয়া উঠিল, ঠিক আছে। রোশানল নয়নে মানে রাগে রক্তাক্ত চোখ, রাগলে মানুষের রক্তাক্ত হয়ে যায়। শপথ করিয়া বলিতেছি মানে প্রতিজ্ঞা। প্রাণদণ্ড মানে মৃত্যুদণ্ড। চরিতার্থ, এই যে দেখো শব্দার্থগুলো জানাই নিলে ভালো হবে, ঠিক আছে। একটু শব্দার্থগুলো জানিয়ে নিলাম, প্রাতঃকাল সকালে, ঠিক আছে, এই ধর্মাবতার, এগুলো একটু জানিয়ে নিলাম। তাহলে এইবার আমরা বইয়ের এই অংশটুকু পড়ি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এবার বইয়ের অংশটা আমরা পড়ি। টাইপ 5-এর উপাংশে আমরা চলে আসছি, বইয়ের অংশটা পড়ি আমরা। পরদিন প্রাতঃকালে, প্রাতঃকালে মানে কি শব্দার্থ দেখলাম, সকালে। পরদিন সকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম, মানে আমি খলিফার নিকট গেলাম। তিনি জিজ্ঞেস করিলেন সে লোকটি কোথায়, সেই লোকটি কোথায়। এখানে তো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া দরকার ছিল, মনে হয় তখন কি বলবো, তাহাকে আনিয়াছো, তাকে আনছো, এই বলিয়া তিনি ঘাতককে ডাকিয়া, মানে যে জল্লাদ তাকে ডাকিয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন যে সবকিছু রেডি কর ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চ, জম টুপি নিয়ে কালকে আমি একটা ঘটনা বলবো। প্রস্তুত হইয়া আদেশ দিলেন, তখন আমি তাহার চরণে পতিত হইয়া, আমি তাহার চরণে মানে পাতে, পার উপর পতিত হয়ে পড়ছি। বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মবতার, ধর্মবতার মানে ন্যায়নিষ্ঠবান যে, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, ওই লোকের বিষয়ে আমি কিছু বলতে চাই। অনুমতি হইলে সবিশেষ সম্মত, সবার শেষে সম্মত হয়ে আপনাকে গোচর করি, আপনাকে জানাই। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল, কোপানল মানে রাগে প্রজ্বলিত হইয়া উঠিল, এরকম কোপানল প্রজ্বলিত হয়ে উঠিল। তিনি রোষমুক্ত নয়নে, রোষ রক্ত নয়নে, রোষ রক্ত মানে ওই যে রাগলে মানুষের চোখ লাল হয়ে যায়, রোষ রক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, আমি যা বলতে চাচ্ছি, কৃপা করিয়া তা শুনিলে আমি চরিতার্থ হব। মানে আমি যা বলতে চাচ্ছি আপনি যদি সেটা শোনেন, তাহলে আমার মানে চরিতার্থ হব, মানে ভালো লাগবে আমার, ঠিক আছে। এইটা বুঝাইলো। তাহলে এইখানের এই যে বইয়ের যে এই অংশটুকুর শব্দার্থ আমি এইখানে তোমাদের জন্য আলাদাভাবে নিয়ে আসছি, উঠায় নিয়ে আসছি। সবগুলো তো বইতে নাই, আমি খুঁজে খুঁজে নিয়ে আসছি। তাহলে ওই অংশটুকু আমি সহজে লেখছি। দেখো, পরদিন সকালে আমি খলিফার দরবারে উপস্থিত হইলাম। খলিফা জিজ্ঞেস করলেন, ওই লোক কোথায়, তুমি কি তাকে এনেছো। এই বলে তিনি ঘাতক জল্লাদকে ডাকলেন এবং প্রস্তুত হতে বললেন যেন বন্দীকে শাস্তি দেওয়া হয়। তখন আমি খলিফার পায়ে পড়ে বিনয়ের সঙ্গে বলিলাম, হে ধর্মাবতার মানে ন্যায়পরায়ণ রাজা, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বলার আছে, অনুমতি দিলে আমি সব বিস্তারিতভাবে আপনাকে জানাইতে চাই। মানে শুভ স্যারের সহজ করে লেখা। এই কথা শোনার পর খলিফা প্রচণ্ড রেগে গেলেন, চোখ রক্তাক্ত হয়ে উঠলো। তিনি বললেন, আমি শপথ করে বলছি, যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো, তাহলে এই মুহূর্তে তোমাকেও প্রাণদণ্ড দেওয়া হবে। তখন আমি শান্তভাবে বললাম, আপনি ইচ্ছা করলে এখনই আমাকে এবং তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তার মানে বইয়ের এই অংশটা, এই হলুদ এই অংশটা, আর আমি শব্দার্থ দিয়ে দিছি এবং আমার মতো সহজ করে লিখে দিছি, এর তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই ঘটনা। তাহলে টাইপ 5-এর আরেকটু অংশ আছে, দেখো বইয়ের অংশ। এই কথা শুনিয়া, এইখানে এই অংশটুকু পড়ার আগে একটু শব্দার্থ জানে নাও, যেহেতু এক স্লাইডে ধরিনি, ঠিক আছে। এইখানে বোঝো, উদ্ধৃত বচনে, উদ্ধৃত বচনে মানে কি, দেখো উদ্ধৃত বচনে মানে অতিশয় গর্ব, উদ্ধৃত বচনে মানে অতিশয় গর্ব। অনেকে বলে না অতিশয় গর্ব বা উচ্চ স্বরে, আমি এলাকার হনু, আমি এলাকার হনু, আমি এলাকার মনু, এরকম, আমি এলাকার টপ সুন্দরী, আমি এলাকার টপ সাইয়া, ঠিক আছে, আমি এলাকার লায়লা, লায়লার কি বলবো, লায়লার বয়ফ্রেন্ড, এরকম বলে না, উচ্চ স্বরে বলে অনেকে, অতিশয় গর্ব। তারপর সমবিশেষ নির্দেশ, সমবিশেষ নির্দেশ মানে এটা কি, দেখো বিস্তারিত বা বিশেষভাবে বলা। সমবিশেষ নির্দেশ মানে বিস্তারিত বা বিশেষভাবে বলা। পরোপকারী মানে জানো। সদ্বিবেচক, সদ্বিবেচক মানে ভালো মন্দ বিচারকারী, সদ্বিবেচক মানে ভালো মন্দ বিচারকারী। উদ্ধৃত বচনে মানে তো বুঝছো, সমবিশেষ নির্দেশ মানে বিস্তারিতভাবে বলা। সদ্বিবেচক মানে ভালো মন্দ বিচারকারী। দুরাচার মানে অনৈতিক, দুরাচার মানে অনৈতিক বা অপকর্ম। নিজ প্রকৃতির মানে খারাপ,
হীনু চরিত্র। পরহিংসুক, এটাও খারাপ। হিংসুক, অমূলক মানে কোনো উদ্দেশ্যহীন না। দোষারোপ মানে অভিযোগ বা দোষ দেওয়া। তাহলে এখানের এই কথাগুলো যদি তুমি বোঝো বাবা, তাহলে তুমি আমার এই যে মানে ওইখানে গল্পে যা বুঝাইতে চাইছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো। আর এটা আমি তো সহজেও লিখে দিছি। দেখি তাহলে গল্প কি বলছে, আমি বোঝার চেষ্টা করি। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে মানে কি, অহংকার করে, চিৎকার করে, ঠিক আছে। উদ্ধত বচনে মানে অহংকার করে, চিৎকার করে, যে আমি তো কি বললাম একটু আগে তো বলছি, তাই না? অহংকার করে এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাসকাস নগরের কি রূপে আশ্রয় দান প্যান রক্ষা করিয়াছিলেন এবং এখানে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, মানে ও সাইডে দিলে তো ও বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই যে এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া, সবিশেষ মানে বিস্তারিতভাবে, ঠিক আছে, নির্দেশ করিয়া বললেন, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন, মানে খারাপ না। নিজ প্রকৃতির পরহিংসুক, দুরাত্মা, ঈর্ষাবশত, অমূলক, দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাতে প্যানদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন না। আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। মানে এই যে বর্ণনা করি, এ বলতেছে এই লোকটা খারাপ হইতে পারে না। খারাপ হইলে আমি এর যখন বলছি যে তুই চলে যা, আমার যা হয় হোক গে, তখন ও পলায় চলে যেত, আর আপনি আমার প্রাণদণ্ড দিয়ে দিতেন। কিন্তু আমি ওরে বলছি, কিন্তু ও যায়নি। লোকটা ভালো, ঠিক আছে, লোকটা ভালো, এইটা বুঝাইতে চাইছে। এখন খলিফারে বলছে আপনার এখন যেটা মনে হয় সেটা করেন। এখন দেখি এটারে আমি সহজ করে লিখছি। সহজ করে কি লিখছি দেখো। খলিফা প্রশ্ন করলেন, কি বলবে। বক্তা দুই বিষয় বিশেষভাবে উল্লেখ করলেন। আমি এটারে ভাঙায় দিছি, ঠিক আছে। দুই বিষয় বললেন। একটা বিষয় দেখো, একটা বিষয় হলো কিভাবে সেই ব্যক্তি ডেমাসকাসে তাকে আশ্রয় প্রাণ রক্ষা করেছিলেন। আরেকটা বিষয়, যদি তখনই তাকে ছাড়া হয়। দুটো বিষয় কিন্তু বলছে। ডেমাসকাসকে কিভাবে 1 মাস আশ্রয় দিয়েছিল, প্রাণ রক্ষা করছিল। যদি তখনই তাকে ছেড়ে দেয়া হতো, তাহলে বক্তা নিশ্চিতভাবে বিপদে পড়তেন। তাই খলিফা তাকে ছাড়েনি। এই দুটো বিষয় এর উপরও মানে ওর মনে দাগ কেটে গেছে, তখন তাকে ছাড়তে রাজি হননি। বক্তা আরেকবার জোর করলেন যে ওই ব্যক্তির প্রকৃতি দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদিবেচক, সে কখনোই দুরাচার, খারাপ হতে পারে না। বরং নিম্ন প্রকৃতির পরহিংসুক, ঈর্ষাকাতর, মিথ্যা দোষারোপ কিছু খারাপ লোক, নিচু প্রকৃতির কিছু খারাপ লোক, পরহিংসুক, যারা অন্যের ভালো দেখতে পারে না, ঠিক আছে, তাকে খর্ব করার চেষ্টা করেছে। শেষমেশ বক্তা খলিফার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে বললেন, ঠিক আছে, খলিফার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে বললেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, এখানে আগের মতোই বইয়ের অংশ, এই যে বইয়ের অংশ, আমরা এখানে কঠিন অংশ, যেগুলো কঠিন শব্দ শব্দার্থ জানলাম, আর আমি সহজ করে তোমাদের লিখে দিছি। এবার টাইপ পাসে আসো, আমরা আবার সৃজনশীল প্রশ্নে চলে আসছি। টাইপ পাসের, ঠিক আছে, টাইপ পাসের আমরা আবার সৃজনশীল প্রশ্নে চলে আসছি। বক্তা কেন আগের আজকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমার গলার বয়সটা মানে সঠিকভাবে পরিস্ফুটিত হচ্ছে না, ঠিক আছে, গলায় কাশ জমে রয়েছে, গায়ে এনার্জি পাচ্ছি না, আর মাথাটায় যে সুন্দর কিছু কথা বলবো, এই কথাগুলো আনতে গেলে তো একটু উপস্থিত বুদ্ধি লাগে। এখন উপস্থিত বুদ্ধিতে আজকে আমি পারদর্শী হচ্ছি না, কারণ মাথা খাটাইতে পারছি না, বুঝছো, মাথা ঝিমঝিম করতেছে। তোমরা একটু আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার ক্লাসটা আজকে যার খারাপ লাগছে সে কালকে আমার একটু সুযোগ দিই, ঠিক আছে। বই পড়া যারা অনেক ব্রিলিয়ান্ট, যারা মনে করো সায়েন্সের স্টুডেন্ট, আমি কিন্তু টপার স্টুডেন্ট, ঠিক আছে। শোনো, আমি তোমাদের সায়েন্সের স্টুডেন্টের বলি, আমি কি নিয়ে পড়ছি তোমরা জানো? আমি কমার্সের যখন পড়াচ্ছি, কমার্সের স্টুডেন্ট মনে করছে স্যার আমাদের কমার্সের সাইয়া। আবার যখন আর্টসের স্টুডেন্ট পড়াচ্ছি তখন বলছে স্যার ভূগোল, এভাবে পানি করে দিল ভূগোলের স্টুডেন্ট। আমার এসএসসিতে কি ছিল এটা শুধু রিফাত স্যার জানে, যে আমার এসএসসিতে আমি কি নিয়ে পড়ালেখা করছি, ঠিক আছে। আমি এসএসসিতে কি নিয়ে পড়ালেখা করছি সেটা শুধুমাত্র রিফাত স্যার জানে। তোমরা সেখানে চমকায় যাবে। আমার গল্পে যেমন থাকে না, থ্রিল থাকে, আমার গল্পের থ্রিলটা রিফাত স্যার জানে, ঠিক আছে। আর আমি অফলাইনে কাদের প্রাইভেট পড়াইতাম, ঠিক আছে, এটাও রিফাত স্যার জানে। মানে তখন তোমরা চমকা যাবা, কিতে কি হইলো, ঠিক আছে, এটা কিভাবে সম্ভব। এটা কিন্তু এটা কিছু জিনিস গোপন রাখা ভালো, ঠিক আছে, আমাদের গোপন থাকতেছে। তবে এসএসসিতে আমি কিন্তু টপার ছিলাম, ঠিক আছে, অনেক টপার ছিলাম। আর আমি কিন্তু এই যে মনে করো যে সায়েন্সের স্টুডেন্টদের বলি, কমার্সের স্টুডেন্টদের বলি, আর্টসের স্টুডেন্টদের বলি, আমি ওই যে কমার্স আর আর্টসদের বলে দিছি যে কমার্সের একটা স্টুডেন্টের আমার বোর্ড ফার্স্ট হইতে হবে, আর্টসের একটা স্টুডেন্টের আমার বোর্ড ফার্স্ট হইতে হবে,
সায়েন্সের স্টুডেন্টদেরও আমি বলতেছি, আমার বাংলায় রিফাত স্যার যেভাবে পড়াচ্ছে, সায়েন্সের একটা স্টুডেন্টেরও আমাদের টপ বোর্ড ফার্স্ট হইতে হবে। 1300-র ভিতর 1285 মনে হয় এইবার পাইছিল এসএসসিতে, যে ফার্স্ট হয়েছিল। তাহলে তোমাদের একজনেরও 1300-র ভিতর এরকম 1285, 86, 1290 পাইতে হবে। এখন বাংলা প্রথমে তুমি তাহলে 100-র ভিতর তোমারও কিন্তু 97, 98, 96 পাইতে হবে। আর এটা পাওয়ার জন্য আজকে থেকে সৃজনশীলতায় আসার জন্য কলম ধরো, নিজে কিছু বানায় লেখার চেষ্টা করো। আর বানায় কিভাবে লিখতে হয়, টপার থেকে শুরু করে সবার ভিতরেই আমি এই সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি নিয়ে আসার চেষ্টা করতেছি। আর যেহেতু কমার্স আর আর্টসের সাথে আমার অনেক দিন ক্লাস হয়েছে, ওরা আমার নিয়মিত গল্প পাঠাচ্ছে, উপন্যাস পাঠাচ্ছে, অনেক কিছুই আমি দেখতেছি। উপন্যাসের কিছু খণ্ডিত অংশ পাঠাচ্ছে, আমি পড়তেছি, সময় অনুযায়ী আমি চেষ্টা করতেছি পড়ার। এর ভিতর আজকে একজনের লেখাটা আমার, কালকেই লেখাটা আমার ভালো লাগছিল, আমি দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু নিজস্ব সক্রিয়তায় আসতে হবে, ঠিক আছে, নিজস্ব সক্রিয়তায় আসতে হবে। আচ্ছা 35-এ চলে আসো। আমার 35-এ দেখো, বক্তা কেন আগের প্রস্তাবটিকে অস্বীকার করলেন। 35 দেখো, কেন আগের? কারণ তিনি নৈতিকভাবে স্বার্থপর নন এবং অপরের প্রাণ নষ্ট করতে চায় না, ঠিক আছে। তাহলে কবি পরিচিতি থেকেও আমি কিছু এমসিকিউ করাবো, ঠিক আছে, কবি পরিচিতি থেকেও এমসিকিউ করাবো। বক্তা তার নৈতিক অবস্থার কিভাবে বর্ণনা করেছেন। 36 দেখো, 36 দেখো, নিচাশয় ও স্বার্থপর নয়, ঠিক আছে, নিচাশয় ও স্বার্থপর নয়, খারাপ না, ওই লোকটা খারাপ না এই কারণে। 37-এ আসো, বক্তা বলেছিলেন তিনি কোন কাজের জন্য কখনোই সম্মত হবেন না। কোন কাজের জন্য? কোন কাজের জন্য? অন্যের প্যানের বিন্যাস করে নিজের ঋণ শোধ করা। এই যে এইটা বক্তা, এটা কিন্তু এগুলো সহজ, একেবারেই সহজ, পানির মতো, লাইক জল, ঠিক আছে। 38-এ আসো, ব্যক্তিটি কি আশা করেছিলেন যদি খলিফার ক্রোধ নেমে আসে, ঠিক আছে। বক্তা খলিফার কাছে যথোপযুক্ত চেষ্টা করবেন, এইটা আশা করছিলেন, ঠিক আছে। খ, মানে যদি আপনি যথাযথভাবে সঠিক কথা বলতে পারেন, খলিফা আমাদের মাফ করে দেবে। 38। আচ্ছা 39-এ আসো, 39-এ আসো, পরদিন বক্তা কোন জনের নিকট উপস্থিত হলেন। 39, পরদিন বক্তা কার কাছে উপস্থিত হলেন? খলিফার কাছে, খলিফার কাছে, ঠিক আছে, খলিফার কাছে উপস্থিত হলেন। আচ্ছা 40-এ আসো, খলিফা প্রথমে কি জিজ্ঞাসা করলেন। 40-এ আসো, খলিফা প্রথমে কি জিজ্ঞাসা করলেন? খলিফা প্রথমে কিন্তু জিজ্ঞাসা করছিল, আমরা একটু আগে জানছি, ওই লোকটা কোথায়, তাকে আনছো, এইটা জিজ্ঞেস করছিল। 41-এ 41-এ আসো, 41-এ আসো, খলিফা কি নির্দেশ দিলেন ওই ব্যক্তির জন্য, ঠিক আছে, খলিফা কি নির্দেশ দিলেন? তাকে দণ্ড, জল্লাদকে বলছিল কিন্তু দণ্ড দেওয়ার জন্য সবকিছু রেডি কর। খ খ, ঠিক আছে। আচ্ছা 41, 42-এ আসো, বক্তা খলিফার সামনে কিভাবে আপিল করলো। বক্তা খলিফার সামনে কিভাবে আপিল করলো, মানে ওই যে যে মানে ওই আমাদের ও কিন্তু পার কাছে পড়ে গেছিল, ঠিক আছে, চরণে পড়ে গেছিল, চরণে পতিত হয়ে বিনীতভাবে বলছিল যে ঘটনাটা আগে শোনেন, তারপরে আপনার যা মন চায় শাস্তি দিয়েন। 42 গেল। আচ্ছা 43 বলো, খলিফার প্রতিক্রিয়া কেমন ছিল যখন বক্তা বলার অনুমতি চাইলেন। 43, ঠিক আছে, কেমন ছিল? তিনি অত্যন্ত রোষানলে হয়ে উঠলেন। প্রথমে যখন কথাটা শুনলো যে আগে আমার কথা শোনেন, ও তো শুনতে চাচ্ছিল না খলিফা, তিনি অত্যন্ত রোষানলে হয়ে উঠলেন এবং বললেন বলো, ঠিক আছে, গ হবে। আচ্ছা 44 দেখো, বক্তা ওই ব্যক্তির কোন কাজের উদাহরণ দিলেন। 44 দেখো, বক্তা ওই ব্যক্তির কোন কাজে? তিনি ডেমাস্কাস নগরে কি রূপে আশ্রয় দান এবং প্যান রক্ষা করেছিলেন। এইটা 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 খ হবে। সহজ, কিন্তু এই নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে, সহজ। কঠিনটা আসুক দেখি, তখন তোমাদের আমি বলবো, তখন আমি এই যে এইগুলো, ঠিক আছে, আমি তোমাদের ধরবো। বক্তার মতে ওই ব্যক্তির চরিত্রের বৈশিষ্ট্য কোনগুলো? কোনগুলো? এই যে এইটা, দয়াশীল, দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদিবেচক, এটা ক, সহজ কিন্তু, ঠিক আছে। আচ্ছা 46 নম্বর দেখো, 46 নম্বর তোমরা আমার কমেন্ট করো, 46 কমেন্ট করো। বক্তা কেন বিশ্বাস করেন যে ওই ব্যক্তিকে দোষে মথিত করা হয়েছে। 46, 46 দেখো, 46ও সহজ, এগুলো সহজ, কারণ তিনি সরাসরি অপরাধ বলে স্বীকার করেছে। 46 কোনটা হবে? কারণ নিজ প্রকৃতি ইচ্ছুকরা অমূলক দোষারোপ করেছে, এইটা, নিচু প্রকৃতির অমূলকরা ঈর্ষামূলক দোষারোপ করেছে। 46, 47 দেখো, বক্তা যদি খলিফা অনুরোধে মেনে নেন তখন তিনি বলেন যে তিনি কি বললেন যে করবেন। 47 দেখো, 47ও সহজ কিন্তু, ঠিক আছে, 47ও একেবারেই সহজ, ঠিক আছে। তিনি বক্তা যদি খলিফার অনুরোধ মেনে নেন তখন তিনি কি বললেন যে করবেন? তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং খলিফার ইচ্ছার সম্মান জানাবেন। খ, 47 খ। লাস্ট 48, শেষাংশে বক্তা খলিফাকে কি অনুরোধ করলেন, ঠিক আছে, শেষাংশে বক্তা খলিফাকে কি অনুরোধ করলেন, কি অনুরোধ করলেন। 48 সোজা, এটাও সোজা, ওই ব্যক্তিকে সঙ্গে পালাতে, ওই ব্যক্তিকে বিচারের, কোনটা বলো?
এটা মনে হয় ধরে ফেলছে, ওই ব্যক্তিকে উপযুক্ত বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করতে বললেন। সব কিছু বলার পর খলিফাকে বললেন, খলিফা এরপর আপনার যা ভালো মনে হয় সেটা করেন। আমাদের কিন্তু টাইপ 5 শেষ, এমসিকিউ টাইপ 5 শেষ। এই যে দেখো এই অংশটুকু শেষ, টাইপ 6, মানে এটাই গল্পের শেষ পর্যন্ত, আর নাই, আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে। এই যে টাইপ 8টারে তোমরা জানো, এটারে আমি আবার উপ অংশে ভাগ করে নেব। এই যে উপ অংশে ভাগ করে নিছি, এটা উপ অংশ, ঠিক আছে, উপ অংশ, এটা বইয়ের অংশ। এই অংশটাকে আমি বিভিন্ন উপ অংশে ভাগ করতেছি, তাই না? এই যে খলিফা মহামতি, এই যে ভাগ করছি, এটার শব্দার্থ আর এটা আমার লেখা। আগে একটু শব্দার্থ জেনে নিই। মহামতি মানে কি দেখো, মহামতি মানে বিচক্ষণ বা মেধাবী ব্যক্তি। কেন আমি শব্দার্থগুলো আগে বলতেছি, কারণ এক স্লাইডে ধরিনি। মহামতি মানে বিচক্ষণ বা মেধাবী ব্যক্তি। উন্নত চিত্ত মানে উন্নত মানসিকতার অধিকারী, যে ভালো চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে না। আবার ওই যে খলিফা খলিফা বলতেছি, অনেকে আবার একটা খলিফার কথা চিন্তা করতেছে, এরকম না, ঠিক আছে? যেমন মহামতি মানে বিচক্ষণ বা মেধাবী ব্যক্তি, উন্নত চিত্ত মানে উন্নত মানসিকতা, মানে ভালো ভালো চিন্তা করে, খারাপ চিন্তা করে না। আচ্ছা, কর্ণগোচর করিয়া মানে মনোযোগ দিয়া শোনে, কর্ণগোচরে মানে মনোযোগ দিয়া শোনে। মৌনাবলম্বন মানে নীরবতা অবলম্বন করে। আচ্ছা, প্রসন্ন বদনে মানে আনন্দ মিশ্রিত মুখভঙ্গিতে, প্রসন্ন বদন, আনন্দ মিশ্রিত, ঠিক আছে? আহ্লাদিত, এই আহ্লাদিতর গোল হয়ে গেছে, আহ্লাদিত মানে অত্যন্ত আনন্দিত, ঠিক আছে? আচ্ছা, অব্যাহত পাইলেন মানে রেহাই পেলেন। তোমা হইতে মানে তোমার কারণে, নিকটে লইয়া আসে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার বইয়ের অংশ আমরা পড়ি। খলিফা মহামতি মানে তো একটু আগে আমরা পড়ছি, মহামতি মানে কি পড়ছো? মহামতি মানে কিন্তু একটু আগে আমরা পড়ছি বিচক্ষণ বা মেধাবী ব্যক্তি, তাই না? বিচক্ষণ বা মেধাবী ব্যক্তি। তাহলে খলিফা মহামতি মানে বিচক্ষণ ব্যক্তি, খলিফা তো বিচক্ষণ ব্যক্তি, তাই না? অতি উন্নত চিত্র মানে ভালো ভালো চিন্তা করে, ঠিক আছে? খলিফা বললে আবার ওই খলিফা চিন্তা করে না। উন্নত চিত্র ছিলেন তিনি, এই সকল কথা কর্ণগোচর করিয়া মানে কানের ভিতর ভালোভাবে ঢুকায়, কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পর, মৌনালম্বন করিলেন মানে চুপ করে থাকলেন, মানে ভাবতেছে। অনন্তর মানে অন্তর প্রসন্ন বদনে বলিলেন, অন্তরটা খুলে দিয়ে বলল, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত, মানে খুশি হয়েছি। ওই লোকটা তো অনেক ভালো। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহিত পাইলেন, মানে তারে প্রাণদণ্ড আর দেব না। বলিতে গেলে তোমা হইতে মানে তোমার কারণে তার প্রাণ রক্ষা হইল, এখনে তাহাকে অবিলম্বন এই সংবাদ দেও ও আমার নিকট নিয়া লইয়া আসো, ঠিক আছে? এইটা বইয়ের অংশ, ঠিক আছে? তাহলে এটা বইয়ের অংশ, আমি তোমাদের শব্দার্থগুলো দিয়ে দিছি ওই অংশের। আচ্ছা, এইবার আমি আমার মতো সহজ করে কি লিখছি দেখি। খলিফা গুণী ও উন্নত চিন্তাবান ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত কথা মনোযোগ দিয়া শুনে, আমার লেখা, সমস্ত অংশ মনোযোগ দিয়া শুনে কিছুক্ষণ নীরবে ছিলেন। তারপরে আনন্দিত মুখে বললেন, আমি অত্যন্ত খুশি যে ওর প্রকৃতি এত দয়ালু ও ন্যায়পরায়ণ। তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিলাম, বলা যায় তোমারই জন্য তার জীবন রক্ষা পেয়েছে। এখনই তাকে খবর দাও এবং আমাকে তার কাছে নিয়ে এসো। আমার লেখা সহজ করা। আচ্ছা, এইবার দেখো, এখানে এক স্লাইডে আমি ধরাইতে পারছি, ঠিক আছে? এক স্লাইডে ধরে গেছে বইয়ের অংশ, শব্দার্থ, তারপরে আমার এইভাবে ধরাইতে পারলে সুবিধা। কিন্তু অনেক বড় বড় প্যারা নিলে ধরে না, মানে প্যারা নিতে হয়, অনেক সময় বড় বড় প্যারা নিতে হয়। লাইফে প্যারা যেমন আসে, আমিও বড় বড় প্যারা নিছি মাঝে মাঝে স্লাইডে, এটা দরকার হয়, ঠিক আছে? তাহলে দেখো, এইবার আমাদের এইখানে একটা প্যারায় ধরাই দিছি। তাহলে এইখানে দেখো, এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া মানে আনন্দের অতুল অনুভূতিতে ভাসমান, ঠিক আছে? আনন্দে একেবারে ভাসিয়ে গেছি, সাগরে মগ্ন হয়ে গেছি, এরকম। অতি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক, মানে আমি 70 গৃহে প্রত্যাগমন পূর্বক মানে তৎক্ষণাৎ বাড়ি ফিরে, মানে এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মানে আনন্দের অতুল অনুভূতিতে আমি 70 গৃহে প্রত্যাগমন পূর্বক মানে তৎক্ষণাৎ বাড়ি ফিরে তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম, তাহারে খলিফার সামনে নিয়ে আসলাম। খলিফা অবলোকন মানে কি দেখো, অবলোকন মানে কেবল দেখলেই, মানে কেবল দেখছে, অবলোকন মানে দেখছে, কেবল খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে মানে আনন্দ ও স্নেহ মাখা চোখে, ঠিক আছে? খলিফা দেখা মাত্র আনন্দ ও স্নেহ মাখা চোখে সাদর বচনে সম্ভাষণ মানে শুভ এবং ভদ্রভাবে স্বাগত এবং ভাষ্য, মানে ভালোভাবে সাদরভাবে আমন্ত্রণ জানাইছে ওরে। সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। তুমি যে এরকম ভালো লোক, ঠিক আছে, সেটা আমি আগে জানতাম না।
দুষ্টুমতি দুরাচার দিগের মানে দুষ্টু প্রকৃতির লোক, এই যে শব্দ তো দেখো, দুষ্টু প্রকৃতির লোক বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড দিতে উদ্ধত হয়েছিলেন। অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধত হয়েছিল, মানে বিনা কারণে তোমাকে মৃত্যুদণ্ড দেবার জন্য মানে করতেছিলাম আমি, বিনা কারণে তোমার প্রাণদণ্ড দিতে আমি চাচ্ছিলাম, কিন্তু তুমি তো এই প্রাণদণ্ড পাওয়ার যোগ্য না, তাই না? তুমি তো খালি হুদাই মরবা কেন? আসল কথা তো এই, বাংলায় বলে দিলাম যে খালি হুদাই তুমি মরে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বইয়ের শব্দার্থ তোমাদের কাছে এ দিলে কি মনে করো যে আমি বললাম কি 95% ছেলে পেলে আমার লাগে না, এমনি বুঝে যাবা। আচ্ছা, তাহলে এবার আমার লেখাটা বুঝলি, এটা বইয়ের লেখা, শব্দার্থ দিয়ে বুঝালাম, এবার আমি সহজ করে লিখে দিছি। সহজ করে কি লিখছি দেখো, বন্দির কথাগুলো শুনে আমি আনন্দে মাতারাও হয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসে তাকে খলিফার সামনে হাজির করলাম। খলিফা এক নজরে স্নিগ্ধ মুখে অতি আন্তরিক ভাষায় সম্ভাষণ করে বললেন, আমি আগে জানতাম না তোমার এইরকম চরিত্র। কিছু দুর্ভাগ্যজনক হীন চরিত্র লোকদের কথায় বিশ্বাস করে অনায়াসে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার চিন্তা করেছি। সহজ ভাষায় লিখে দিছি, লাইক জল। রিফাত স্যারের পানি ডায়লগ তো আমি দিতে পারি না, তাহলে তো একই রকম হয়ে যায়, এই জন্য তো আমি বলতেছি লাইক জল। সহজ কিন্তু এগুলো না বোঝার কি আছে, একদম সহজ, ঠিক আছে? পানি ভাইয়া, এগুলো সহজ। আমি এবার অনেকটা নকল করতে পারি, বুঝছো? অভিনয় মাঝে করি তো, অনেকটা নকল করি। রিফাত স্যার মাঝে রিফাত স্যারের সামনে স্যারের নকল করি মাঝে স্যার খুব হাসে, ঠিক আছে? আচ্ছা, টাইপ 6 শেষ অংশ, ঠিক আছে? টাইপ 6 আমাদের শেষ অংশ। আচ্ছা, টাইপ 6 দেখো আমি যেভাবে নিয়ে আসছি, এই যে বইয়ের অংশ, শব্দার্থ আমার অংশ, ঠিক আছে? শুভ স্যারের অংশ। তাহলে টাইপ 6 দেখো আমাদের টাইপ 6 দেখো বইয়ের অংশ আমরা পড়ি। এখানে ইহার নিকটে, মানে এই সময় ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। সাতিশয় প্রীতিপ্রাপ্ত মানে অত্যন্ত আনন্দিত ও প্রীতিগ্রস্ত হইয়াছি। তাহলে এখানে ইহার নিকট তোমার পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি মানে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি অনুমতি দিতেছি, আমি অনুমতি দিলাম, তুমি আপন আলয় মানে তোমার ঘরে প্রস্থান করো মানে চলে যাও। অনুমতি দিতেছি মানে অনুমতি দিলাম। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে মহামূল্যবান বস্ত্র, সুসজ্জিত 10 অস্ত্র, সুসজ্জিত 10 অস্ত্র না, সুসজ্জিত 10 অশ্ব মানে ঘোড়া, মানে সাজানো 10টা ঘোড়া, 10 খচ্চর, ঠিক আছে? খচ্চর মানে কি গোধা, এই ঘোড়া আর গাধা এদের মিলনে একটা সংকর প্রাণী হয়, এটাকে বলে খচ্চর, ঠিক আছে? এটাকে বলে খচ্চর। ঘোড়া আর গাধার মিলনে একটা প্রাণী হয় খচ্চর। আমি বুঝলাম না, আমি ঘোড়া তুই ঘোড়ারে বিয়ে কর, গাধা তুই গাধারে বিয়ে কর, ঘোড়া আর গাধা বিয়ে করার ফলে যে বাচ্চাটা হয় সেটা খচ্চর, ঠিক আছে? 10 উষ্ট্র মানে 10টা উট উপহার দিলেন এবং ডেমাস্কাস রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র এবং পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাহাকে বিদায় করিলেন। এটাও সহজ। উষ্ট্র মানে উট, পাথেয় স্বরূপ মানে যাত্রার খরচ হিসেবে দেওয়া অর্থ, তাহলে এটা বইয়ের অংশ, শব্দার্থ দিয়ে দিছি। এইটারে আমি সহজভাবে লিখছি, দেখো এটা। এবার শুভ স্যারের লেখায় আসো। শুভ স্যারের এইখানে দেখো কি লিখছি। খলিফা বললেন, এখন তোমার প্রকৃত পরিচয় জেনে আমি অত্যন্ত খুশি, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। এরপর খলিফা তাকে প্রচুর সম্মান উপহার দিলেন। এক মূল্যবান পরিধান ঢাকা সাজানো 10টি ঘোড়া, 10টি খচ্চর, 10টি উট, ডেমাস্কাস রাজপ্রতিনিধির কাছে পাঠানোর জন্য একটি অনুরোধপত্র, আরও বহু টাকা দিয়ে তাকে বিদায় জানালেন। আমাদের গল্প শেষ, ঠিক আছে? গল্প শেষ। এবার আমরা টাইপ 6 টিকে চলে আসো। আমরা কবি পরিচিতি পর্ব, টাইপ 7 হবে কবি পরিচিতির উপর, ঠিক আছে? দেখো তাহলে খলিফা কেমন ব্যক্তি হিসেবে বর্ণিত হয়েছে। খলিফা কেমন ব্যক্তি? মহামতি ও উন্নত চিত্ত, সোজাতা, কি একেবারেই সোজা, অধ্যায় একেবারেই সোজা। খলিফা প্রথমে কিভাবে প্রতিক্রিয়া দেখালেন? খলিফা প্রথমে কিভাবে, 50 নম্বর দেখো, আমি একটু পানি খেয়ে নিই। খলিফা প্রথমে যখন ও আসলো, ঠিক আছে, ও আসার পর প্রথমে কিয়ৎক্ষণ মানে ওই কথাগুলো শোনার পর কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করলেন, কিছুক্ষণ চুপ করেছিল। 51 আসো। খলিফা কিভাবে অনুভব করলেন যখন তিনি ব্যক্তির দয়াশীল ও ন্যায়পরায়ণ প্রকৃতি জানলেন? 51 নম্বর। খলিফা কিভাবে অনুভব করলেন যখন তিনি ব্যক্তির, ঠিক আছে, দয়াশীল ও ন্যায়পরায়ণ প্রকৃতি জানলেন? অত্যন্ত আহ্লাদিত হলেন, ঠিক আছে, অত্যন্ত আহ্লাদিত হলেন। তাহলে এখানে 52 আসো। খলিফা কি নিবারণ করলেন? ঠিক আছে, অত্যন্ত সিদ্ধান্ত, কি নিবারণ করলেন? 52 দেখো,
তাকে প্রাণদণ্ড হইতে অব্যাহতি দেওয়া হইবে। হ্যাঁ, এইটা নিবারণ করলেন, ঠিক আছে। তাকে তো প্রাণদণ্ড দেওয়া হয়েছিল না, এগুলো সহজ, একেবারেই সহজ, ঠিক আছে। ভাঙে ভাঙে পড়লে তোমাদের কাছে এগুলো তো কঠিন লাগার কোনো কথাই না। খলিফাকে দান করলেন বলে বলা হয়েছে, বলিতে গেলে তোমা হইতে তোমার প্রাণ রক্ষা হইল, ঠিক আছে। মানে কার কারণে ওর প্রাণ রক্ষা হইল? এই গল্পের যে বক্তা, এই বক্তার কারণেই কিন্তু ওই হস্তবদ্ধ ব্যক্তির প্রাণ রক্ষা হয়েছে। এটা একটু ভাবার প্রশ্ন। 54, খলিফা ব্যক্তিকে কোথায় নিয়ে আসতে বললেন? নিজের নিকট নিয়ে আসতে বললেন, ঠিক আছে। যে আমার কাছে নিয়ে আসো, যাও ওরে আমার কাছে নিয়ে আসো, তোমার বাসা থেকে আমার কাছে নিয়ে আসো। 55, বক্তা এরপর কি করলেন? গিরে ফিরে তাকে খলিফার সামনে নিয়ে আসলো। গিরে ফিরে সেই মানে যে আশ্রয়দাতা বা হস্তপদবদ্ধ ব্যক্তি ছিল তাকে নিয়ে আসলো। আচ্ছা, খলিফা দেখা পাওয়ার পর তার মনোভাব কেমন ছিল? 56, খলিফা দেখা পাওয়ার পর তার মনোভাব কেমন ছিল? 56 দেখি আমার বলো। 56 সোজা, ঠিক আছে, এটাও সোজা। প্রত্যাখ্যানমূলক না অশান্ত ভয়াবহ না, তোমরা মনে হয় বুঝে গেছো। 56 খ, প্রীতি ও প্রফুল্ল লোচনে এবং সাদর বচনে সম্ভাষণ। আচ্ছা, 57 দেখো, খলিফা কেন পূর্বে ওই ব্যক্তির প্রকৃতি সম্পর্কে অবগত ছিলেন না বলে বললেন? 57 কারণ দুষ্টুমতি দুরাচার, বাক্য বিশ্বাস মানে দুষ্টুমতি দুরাচার, আর এরা মানে এটা এরকম দুষ্টুমতি দুরাচার বা হিংসুক লোক তার কাছে খারাপ কথা বলছিল। এটা একটু মানে প্রিন্ট মিস্টেক হয়েছে, ঠিক আছে, খ হবে, খ। আচ্ছা, 58-তে আসো, খলিফা ব্যক্তিকে কি অনুমতি দিলেন? তাকে নিজ আলয়ে প্রস্থান করার জন্য, ঠিক আছে, তাকে নিজ আলয়ে প্রস্থান করার জন্য, তাকে নিজ তোমার বাসায় চলে যাও। 58, 59-এ আসো, খলিফা ব্যক্তিকে কোন উপহারগুলো দিলেন? এইটা, এই যে এটা তো জানো যে 10টা দিছে ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট, এই যে এটা খ, মহামূল্য পরিচ্ছদ, খ। 60-এ আসো, খলিফা কি প্রদান করলেন? ঠিক আছে, কি প্রদান করলেন? এই যে ইংরেজি এটা দরকার নাই, ঠিক আছে। খলিফা কি প্রদান করলেন পাঠানোর সময়, মানে ওই বন্দিকে ফেরত পাঠানোর সময় কি প্রদান করলেন? এই যে ডেমাস্কাস রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র বহু সংখ্যক অর্থ পাথেও, এই যে এইটা ক। আর আছে 61, দেখো, খলিফা কেন প্রীতি প্রতিষ্ঠিত হলেন যখন তিনি ব্যক্তির পরিচয় পেলেন? কেন প্রীতি প্রতিষ্ঠিত হলেন? কারণ তিনি দয়াশীল, ন্যায়পরায়ণ ছিলেন এবং মিথ্যাচারী অভিযোগগুলো অযৌক্তিক ছিল। এগুলো তোমরা পড়লে পাইরে যাবা, ঠিক আছে, ধারাবাহিকভাবে পড়লে একেবারেই সহজ, পাইরে যাবা। আচ্ছা, সমগ্র ঘটনায় শেষ পর্যন্ত ব্যক্তিটি কি করলেন? সমস্ত ঘটনার শেষে খলিফার দেওয়া উপহার গ্রহণ করে নিজ আলয়ে মানে নিজ বাসায় খলিফা ওই ব্যক্তিটা চলে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু এই টাইপ 6 আমি এই 62টা টিকি রাখছি, তোমরা পিডিএফ পাওয়া যাবা। তোমাদের আরেকটা কথা আমি বলি, শোনো, সেটা হলো আমার কমার্স গ্রুপের আলাদা একটা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কমার্স গ্রুপের একটা আছে, আর্টস গ্রুপের একটা আছে, আমিও সেখানে আছি। আমি কমার্স গ্রুপের সাজেশনগুলো কমার্স গ্রুপে দিয়ে দিই, আর্টস গ্রুপের সাজেশন, তারপর পিডিএফ যে আজকে যা পড়ালাম, এই যে আমার যে নোটটা, ঠিক আছে, আমার যে নোট মূলত এই যে এটাই তো নোট, এই নোটটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এই যে এইটার এই যে এমএস ওয়ার্ডের, ঠিক আছে, এই এমএস ওয়ার্ডের পিডিএফটা পেয়ে যাবা। আজকে আর্টস আলাদের আমি দিয়ে দিছি, কিন্তু আমার এই নোট কিন্তু অফলাইনে খুব কারাকারি চলে, ঠিক আছে। এই যে আমার নোট পড়লে আমার লাগে না, এই নোটটা তোমরাও পেয়ে যাবা, ঠিক আছে, কালকেই পেয়ে যাবা, ঠিক আছে। আর যদি চাও আজকে রাতেই আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখন তোমাদের এই কারণে কি করা লাগবে শোনো, বাংলা ক্লাসে তো প্রায় 1500 জনই যদি পারো একটা গ্রুপ করে ফেলো, একজন দায়িত্ববান অ্যাডমিন থাকো, যে দায়িত্ববান একটা ভালো ছেলে, সৎ ছেলে বা মেয়ে অ্যাডমিন থাকো, অ্যাডমিন কয়েকজন থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার অ্যাডমিন বানানোর দরকার নেই। তোমরা আর্টস, কমার্স, ভোকেশনাল বা সায়েন্সের যারা আসছো সবাই মিলে একটা বাংলার গ্রুপ খুলবা। আমি সেখানে তোমাদের বাংলা সাজেশন, বাংলা বিষয় কিভাবে নিজেরা আরও আপগ্রেড করা যায়, সেখানে গল্প, উপন্যাস, সাহিত্য নিয়ে আমি মাঝে মাঝে তোমাদের সাথে দরকার হয় সেখানে চ্যাট করব এবং তোমাদের মোটিভেট করার চেষ্টা করব, এবং সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখলে 100-র ভিতরে 95-96 পাইতে পারবা, সেইটা বিষয়ে আমি টিপস দেবো, ঠিক আছে। আর বাংলা ক্লাস তো 7-8 দিন টানা আছে, তোমরা অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে। কিভাবে আমি বললাম যে ওই যে লেখক হিসাবে আমার ইনকাম কত, এইসব বিষয়ে আমি ধীরে ধীরে সব বলবো। একটা লেখকের কত ইনকাম হইতে পারে, তোমরা লেখালেখিটা তোমাদের গল্প উপন্যাস কোথায় কোন ব্লগে পাবলিশ করতে পারো, বা তোমার পাণ্ডুলিপিটা কিভাবে প্রকাশকের কাছে নিয়ে যাবা,
বড় প্রকাশনী সংস্থার থেকে তোমার বইটা কিভাবে বের হইতে পারে, সামনে বই মেলায় আসার আগে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এই কারণে তোমরা অবশ্যই, আমাদের কিন্তু টাইপ 6-এর 62টা টিক হয়ে গেছে। আমরা একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, হালকা পাতলা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করে আমাদের লেখক পরিচিতির অল্প কিছু এমসিকিউ থাকবে, আমাদের পড়া আজকের মতো শেষ। তাহলে তোমরা বাংলার উপর একটা গ্রুপ খুলে ফেলবা, ক্লাস শেষেই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবা, হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি পিডিএফগুলো দেবো, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবা, ফেসবুকের একটা গ্রুপ খুলবা, ঠিক আছে? বাংলা ক্লাসে যারা আসো সবাই সেই ক্লাসের জন্য থাকো, যে গ্রুপে অ্যাডমিন থাকো, 2 জন থাকো, 3 জন থাকো, দায়িত্ববান কয়েকজন অ্যাডমিন থাকবা, ঠিক আছে? তোমাদের সাথে সেখানে আমি নিয়মিত কথা বলবো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো। আমি শুক্রবার শনিবার 2 ঘন্টা তোমাদের সময় দিয়ে দেবো, সেই শুক্রবার শনিবার 2 ঘন্টা আমি সবার সাথে কথা বলবো। ওই 2 ঘন্টা তোমরা আমার হোয়াটসঅ্যাপে রিং দিও, আমি তোমাদের সাথে কথা বলবো। যে ভালো স্টুডেন্ট বা যারা অনেক ভালো স্টুডেন্ট, তাদের যদি মনে করো, তারা যদি বলে, তাদের কথাগুলো আমি শুনবো। আবার যারা দুর্বল স্টুডেন্ট, একেবারে দুর্বল, তাদের কথাগুলো আমি শুনবো। আমার বাংলা ব্যাকরণ ক্লাস আসবে, কঠিন কঠিন টপিকস নিয়ে আমি আলোচনা করব। আমি তো জানি বাংলা পদ্য মানে কবিতায় সৃজনশীল প্রশ্নগুলো লিখতে একটু সমস্যা হয়, কবিতার সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখবার, আর আমি বললাম না আমারে লাগে না, আমি যেভাবে নোট করে দিছি কবিতার সৃজনশীলগুলো টাইপ আকারে প্রশ্নগুলো আমারে লাগবে না, ঠিক আছে? আমি যদি অক্কা পাই তাতেও আমার এই যে এগুলো তো আছে, আমার পাণ্ডুলিপি তো রেডি আছে, তোমরা পায়ে যাবা টাইপ আকারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখো লাস্ট বিষয়টা আমরা শেষ করে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করে, পয়েন্ট আকারে দিয়ে দিছি দেখো, 1820 সালে 26শে সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। কন্যা রাশি জানো? এই সেপ্টেম্বর কন্যা রাশি কোন মাস থেকে কোন মাসে? কন্যা রাশি। যেসব ছেলেরা কন্যা রাশি তাদের নাকি মেয়েরা বেশি ভালোবাসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্যা রাশির মাসে পড়ে গেছে, এই সেপ্টেম্বর মাসটা কন্যা রাশির ভিতরে, ঠিক আছে? 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ। আমার জন্ম 20শে সেপ্টেম্বর, বলে দিলাম যাও, আমার জন্ম 20শে সেপ্টেম্বর, আমিও এর কাছাকাছি আছি, ঠিক আছে? 20শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে, আমার জন্ম হলো 20শে সেপ্টেম্বর। আচ্ছা, এই স্থানটা কোথায় দেখো? এই স্থান হলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। 5 বছর বয়সে, ওই যে আমি বলছিলাম না, কালীকান্ত নামের এক শিক্ষক আসে, কালীকান্ত নামের শিক্ষক আসে, 5 থেকে 8 বছর বয়স পর্যন্ত তারে জ্ঞান দেয়, ঠিক আছে? শিক্ষা জীবন, এই 8 বছর বয়সে ও কলকাতার সংস্কৃত কলেজে চলে যায়। 8 বছর বয়সে কলকাতা, এইসব বইতে নাই, এইসব ইতিহাস বইতে পাবো না। 8 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে চলে যায়, আর সেখানে ব্যাকরণের 3 নম্বর ক্লাসেও ভর্তি হয়। 8 বছর বয়সে মানে 1828 সালে। আর 1829 সালে ও ইংরেজি বিষয়ে পড়াশোনা শুরু করে, মানে 9 বছর বয়সে, 9 বছর বয়সে ও ইংরেজি পড়া শুরু করে দেয় বিদ্যাসাগর, ঠিক আছে? সংস্কৃত এবং ইংরেজি উভয় ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন, উপাধি ও খ্যাতি। এই দেখো, মাত্র 19 বছর বয়সে, 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায়, বিশেষ পরীক্ষার কথাটা বলা হয়নি, উত্তীর্ণ হয়ে ওরে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। মানে 19 বছরের ভিতরে ও কাঁপায় দেয়, বিশাল জ্ঞানী, কাঁপায় দেয় বিদ্যাসাগর। তোমাদের বয়স 15, 16 বা 14, তোমাদের 19 বছর বয়সে তোমরা কাঁপাইতে পারবা? ও কিন্তু কাঁপাই দিছে বিদ্যাসাগর। 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি পায়। মনে থাকবে, 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, আর আমার জন্ম 20শে সেপ্টেম্বর, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, দানশীলতার জন্য তাকে দয়ার সাগরও বলা হয়। প্রচুর দান করতেন, প্রচুর দান করতেন, প্রচুর দান করতেন। এমনকি ছাত্র জীবনেও উনি গরিব গরিব বাচ্চাদের দান করে দিত, যেখানে উনি ওনার পরিবারই গরিব, তারপরে উনি গরিবদের দান করে দিতেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা দেখি, আমি কিন্তু এইগুলো বইয়ের লেখায় আমি আমি পয়েন্ট আকারে নিয়ে আসছি। টাইপ 7-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আলোচনা হচ্ছে। এবার পেশাদারিত্বে আসে, উনি কি পেশা? এই দেখো, 1841 সালে, মানে 1820-এ ওনার জন্ম, 1820-এ জন্ম, 41-এ মানে 21 বছর বয়সে, 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসেবে নিয়োগ পান। বুঝতেছো? মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হয়ে গেছে, মানে ডিপার্টমেন্ট হেড হয়ে গেছে উনি 21 বছর বয়সে। আর 1851 সালে, মানে 31 বছর বয়সে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। মানে যে কলেজটায় উনি পড়ছে, উনি কিন্তু 8 বছর বয়সে ওনার ওই প্রত্যন্ত গ্রাম থেকে সংস্কৃত কলেজে চলে যায়।
8 বছর বয়সে চলে যায়। প্রথমে উনি কর্মজীবন শুরু করে ফোর্ট উইলিয়াম কলেজে, 21 বছর বয়সে প্রধান পণ্ডিত হয়। আর ওনার 31 বছর বয়সে 1851, মানে তো 31 বছর, 20, 30, 40, 50, 51, 31 বছর বয়সে উনি সংস্কৃত কলেজে, যে কলেজে পড়ে, কালকে আমি বলছিলাম না ওই যে তুমি ঢাকা ভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে তোমার অফার দেবে, তুমি ঢাকা ভার্সিটির প্রফেসর হও বা লেকচারার হও, ঠিক আছে? তাহলে উনি যে কলেজে ছোটবেলায় পড়ছে সেই কলেজে 31 বছর বয়সে উনি অধ্যক্ষ পদে উন্নীত হয়। মনে থাকবে না সাল? 1820, 1841, 1851, তিনটা সাল, ঠিক আছে? 1820, 1841, 1851। 1841-এ ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত, আর 1851 ওই যে কলেজেও পড়ছে ছোটবেলায় সেই কলেজে অধ্যক্ষ, ঠিক আছে? আর এখানে দেখো বাংলা ভাষায় অবদান, এই জ্যোতি চিহ্নটা উনি বের করেন। জ্যোতি চিহ্ন মানে এই যে কমা দাড়ি, ঠিক আছে? কমা দাড়ি প্রশ্নবোধক চিহ্ন, তুমি বাংলা লেখার সময় যে কমা দাড়ি প্রশ্নবোধক চিহ্ন বিস্ময়বোধক চিহ্ন এগুলো দাও, এগুলো উনি প্রথম সঠিকভাবে প্রয়োগ করে এবং আবিষ্কার করে। এজন্য তাকে গদ্যের জনক বলা হয়। কাকে গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। গ্রন্থ রচনা, এখানে আরেকটা জিনিসের গ্রন্থ রচনা করছে এই 51 পরে, 52, 53, 54, 55, মানে 4 বছর পরে। এই যে দেখো সেই ওনার যে ইচ্ছা ছিল, উনি যখন 8 বছর বয়সে সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিল বাংলা ব্যাকরণের 3 নম্বর ক্লাসে, তখন উনি বুঝতে পারতো না। তখন ওনার একটা স্বপ্ন ছিল, আমি একটা বই লিখবো সহজ করে ছোটদের জন্য। সেই বইটা উনি লেখে 1855 সালে। 1855 সালে, তার মানে তখন ওনার কত বছর বয়স? 35 বছর বয়স। 1820-এ ওনার জন্ম, 1855-তে উনি ওই বইটা লেখে, 35 বছর বয়স। শিশুদের জন্য বাংলা ভাষায় দেখো প্রথম সার্থক পাঠ্যপুস্তক তৈরি করে। আরও ওনার গ্রন্থ আছে, বেতাল, পঞ্চবিংশভূত, শকুন্তলা, সীতার বনবাস, চরিতার্থ, এগুলো একটু মুখস্থ করো, ঠিক আছে? আর যে গ্রন্থগুলো আছে এগুলো একটু মুখস্থ করো। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কয়টা আমাদের তারিখ গেল? গুরুত্বপূর্ণ তারিখ গেল, দেখো এখানে গুরুত্বপূর্ণ তারিখ গেছে হলো 1820, 26শে সেপ্টেম্বর, আর আমার 20শে সেপ্টেম্বর। 19 বছর বয়সে কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? 19 বছর বয়সে। কত বছর বয়সে বিদ্যাসাগর? 19 বছর বয়সে। আর এখানে 1841, 1851 আর 1855-তে বর্ণ পরিচয় নামক বই লেখে উনি। বর্ণ পরিচয়, বইয়ের নাম হলো বর্ণ পরিচয়, সহজ করে ব্যাকরণ। আর এখানে আর কোনো তারিখ নাই, আরেকটা তারিখ আছে 1891 খ্রিস্টাব্দে উনি মারা যায়, ঠিক আছে? 1891 খ্রিস্টাব্দে উনি মারা যায়, ঠিক আছে? তার মানে উনি কয়দিন বাঁচে? 20 থেকে 91, 30, 40, 50, 60, 70, 80, 90, 70 আর 1, 71। উনি 71 বছর বয়সে মারা যায়। উনি 71 বছর বাঁচে। আমাদের স্বাধীন হয় কত সালে? 1971 সালে। 1971 সালে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঁচে কত বছর? 71 বছর। মনে রাখার টেকনিক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 71 বছর বাঁচে। তুমি একটা মনে রাখো, 1820 বাঁচে 71 বছর, 1971 71 বছর। তাহলে 71 বছর। ওনার মৃত্যু 1891। ওনার মৃত্যু 1891, 19শে জুলাই। এই 29শে জুলাই কীভাবে মনে রাখাবো বাবা? 29শে জুলাই, এটা একটু মুখস্থ করো। 29শে জুলাই 1891 সালে উনি মারা যায়। আচ্ছা, সমাজে অবদান, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মহাপণ্ডিত, খ্যাতনামা লেখক হিসেবে ওনার খ্যাতি ছিল। নারী শিক্ষা ও বিধবা বিবাহ, নারী শিক্ষা আর বাল্য শিক্ষা, নারী শিক্ষার উপর উনি খুব জোর দেয়, আর বাল্য বিবাহ উনি রোধ করে, ঠিক আছে? বাল্য বিবাহ উনি রোধ করে। আর বিধবা বিবাহ মানে বিধবাদের কিন্তু আগে খুব খারাপ জীবন পালন করতে হলো, খুব খারাপ জীবন, হিন্দুদের বিশেষ করে বিধবা হইলেই অবস্থা খারাপ। কিন্তু বিধবাদের আবার উনি বিয়ের ব্যবস্থা করে। এখানে খুব সুন্দর ঘটনা আছে, ওইসব ঘটনা আর আমি বলবো না, ঠিক আছে? উনি নিজেও বিধবাদের একজন বিধবারে বিয়ে করেন, সেই সব ঘটনা আমি বললে ক্লাস বড় হয়ে যাবে, তোমরা বোরিং হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো এর এমসিকিউতে আসো। 1 নম্বর এমসিকিউ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, এখানে জন্মগ্রহণ করেন উনি। আমি তোমাদের করতে দেবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল 1820, 1820-এর 26শে সেপ্টেম্বর। আচ্ছা, বিদ্যাসাগর কোন কলেজের ছাত্র ছিলেন? সংস্কৃত কলেজ। 8 বছর বয়সে সংস্কৃত কলেজে চলে যায়, 31 বছর বয়সে আবার ওই কলেজেরই অধ্যক্ষ হয়, ঠিক আছে? সংস্কৃত কলেজ, এইগুলো গুরুত্বপূর্ণ ঠিক। আচ্ছা, 66-তে আসো। বিদ্যাসাগরের উপাধি তিনি কত বছর বয়সে লাভ করেন? 19 বছর। মাত্র 19 বছর বয়সে কাঁপায় দিচ্ছে। তোমাদের বয়স 14, 15, 16, 17, উনি 19 বছর বয়সে কাঁপায় দিচ্ছে, ঠিক আছে? 19 বছর। আচ্ছা, এইবার আসো, দয়ার সাগর উপাধি তাকে কে দিয়েছিলেন? দয়ার সাগর তাকে সাধারণ জনগণ, কারণ উনি
খুব দয়া মানে দান করতো, ঠিক আছে, সাধারণ জনগণ, যে সাধারণ জনগণই তো, ঠিক আছে, আমারই মাথা মাঝে মাঝে আওলা যাচ্ছে, শরীর খারাপ, সাধারণ জনগণ, হ্যাঁ হ্যাঁ জনসাধারণ, ঠিক আছে, সাধারণ জনগণ, ঠিকই আছে না। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত? ফোর্ট উইলিয়াম কলেজ 21 বছরে, 21 বছরে, তাহলে ওনার জন্ম 1820, 21 বছরে আসো 1841, ঠিক আছে, 1841। আচ্ছা পরেরটায় আসো, সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে কবে নিযুক্ত হন? 10 বছর পরে আরেকটা সাল আছে, 1820-এ জন্ম, 19 বছর বয়সে বিদ্যাসাগর, 1841-এ ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত, 1851 সালে আবার সংস্কৃত কলেজের অধ্যক্ষ, তাহলে 1851, 31 বছর বয়সে উনি করেন। আর 1855 সালে ওনার বর্ণ পরিচয় বই হয়, 1855 সালে উনি সহজ করে ব্যাকরণ বইটা লেখেন, 1855 সালে, কঠিন ঠিক হলে এরকম আসবে। আচ্ছা, তাকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? কারণ তিনি তিনি বাংলা গদ্যের শৃঙ্খলা ও জ্যোতিচিহ্নের প্রয়োগ চালু করেন। তিনি বাংলা গদ্যের শৃঙ্খলা এবং গতিচিহ্নের প্রয়োগ করেন। শিশুদের জন্য তার বিখ্যাত কোনটা? বিখ্যাত হলো 1855 সালে লেখে, 35 বছর বয়সে বর্ণ পরিচয়, ঠিক আছে, বর্ণ পরিচয়। আচ্ছা, বর্ণ পরিচয় গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? চলে আসছে 1855 সালে, ঠিক আছে, 1855 সালে। আমরা তাহলে সালগুলো একটু লিখি। 1820 সালেও জন্মগ্রহণ করে, 1841 সালে ও ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হয়। এর ভিতরে কোনো সাল নাই, কিন্তু 1839 সালে ও বিদ্যাসাগর উপাধি লাভ করে। যেহেতু 19 বছর বয়সে ও বিদ্যাসাগর উপাধি লাভ করছে, এটা যদি একটু প্রশ্ন ঘুরায় দেয়, তোমরা একটু মাথা খাটায় লেখো যে কত সালে ও বিদ্যাসাগর উপাধি লাভ করছে, তাহলে 1839 সালে হবে, কারণ 19 বছর বয়সে। আচ্ছা, এবার 1851 সালে কি করে? 1851 সালে কিন্তু ওই যে কলেজে প্রথমে পড়ছে ছোটকালে, সংস্কৃত কলেজে, সে সংস্কৃত কলেজের ও কিন্তু অধ্যক্ষ হিসেবে চলে আসে। আর 1855 সালে ও বর্ণ পরিচয়, 1855 সালে এই বর্ণ পরিচয় নামক গ্রন্থটি প্রকাশ করে, তাহলে 1855। এই 4টা সাল গুরুত্বপূর্ণ, ধারাবাহিকভাবে মনে রাখবা। আরেকটা আছে, ও 71 বছর বয়সে মারা যায়, তাহলে 1891 সালে ও মারা যাবে 29 জুলাই, 1891 সালের 29 জুলাই ও মারা যাবে। এই 4টা সাল মনে রাখতে হবে, ঠিক আছে, এই 4টা সাল মনে রাখবা। মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার এইটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু যে সালিম আলী তার হবে না। কিন্তু যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অফলাইনে যখন আমি পড়াই, আমার কাছে যারা পড়ে অফলাইনে, সে যে বিষয় আমি পড়াই না কেন, অফলাইনে যারা আমার পড়ে 95% পড়া তার মুখস্থ হয়ে যায়। কিন্তু সালিম আলী তার হয় না। তার কেন হয় না আমি একটু বলি, কেন হয় না। পড়ালেখা একটু ঠান্ডা হয়ে বসার কাজ, ঠিক আছে, ঠান্ডা হয়ে বসার কাজের আরেকটা উদাহরণ দিই। তুমি মনে করো, এটা কেউ নেগেটিভ নিয়ে না, পড়ালেখাটা একটু ঠান্ডা হয়ে করতে হয়। ওই যে কালকে আমি একটু উদাহরণ একটা দিছিলাম, দেখি ওটা অনেকে করে দিছে, শেয়ার করছে, যে ক্রিং বাবু খাইছো, এরকম। পড়ালেখা করার সময় তোমার ঠান্ডা হয়ে চেয়ারে বসতে হবে, ঠিক আছে। এই যে যেমন চেয়ার, আমি একটু দেখাই দিই তোমার, এই যে চেয়ার, ঠিক আছে, এই যে চেয়ার, এই যে আমি রাখলাম চেয়ারটা, চুপচাপ, কোনো শালিমালি না, চুপচাপ আমি বসলাম। এটা অনেকটা, এই উদাহরণটা আমি কেন দিলাম, চুপচাপ বসে তো পড়ালেখা করতে হবে। এটা তুমি যখন ওয়াশরুমে যাও, ওয়াশরুমে তো আর ফোন টোন নিয়ে যাও না, নাকি নিয়ে যাও? ওয়াশরুমে কি ফোন নিয়ে যাও? ফোন তো বিশাল বিষয়, ফোনও নিয়ে অনেকে ঢুকতে পারো। কিন্তু যখন ওয়াশরুমে যাও, দেখো তখন তুমি চুপচাপ বসে পড়ো, চুপচাপ বসে চুপচাপ থাকো। পড়ালেখাটার উদাহরণটা আমি এরকম দিলাম, তুমি চেয়ারটা পাতাবা, টেবিলটা রাখবা, ফোনটা দূরে যা, চুপচাপ, এইবার তুমি লেখাপড়া শুরু করবা, তাহলে দেখবা মুখস্থ হবে। ওয়াশরুমের সাথে একটু উদাহরণ দিলাম, কারণ ওয়াশরুমে তুমি যাইয়ে নাচো, তুমি অস্থির হয়ে গেছো, নাচো, ওয়াশরুমে যায় নাচো। এখন তুমি ওয়াশরুমে 2 নম্বর কাজ করতে যায় নাচতেছো, তুমি তো অস্থির, নাচো, তাহলে তোমার ওখানে পড়ে গেল। আরে বাবা, তোমার মলই তো পরিষ্কার করতে গেলেই সমস্যা হয়ে যাবে। এই কারণে পড়ালেখার সময় চুপচাপ, একেবারে ধীর স্থিরভাবে বসে পড়তে হবে। আমি চুপচাপ ভাবে পড়বো, এই উদাহরণটা মাথায় রাখবা। টেবিলে যখন সন্ধ্যার সময় পড়তে পারবা, চুপচাপ, একেবারে চুপচাপ। আচ্ছা, হয়ে গেছে, আমাদের ক্লাস হয়ে গেছে। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে, কিভাবে বসবা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু পড়া শেষ। নিচের কোনটি বিদ্যাসাগরের গ্রন্থ না?
এইটা একটা কঠিন বাবা, এটা আমি তো পারতেছি না, কারণ এই কি বুঝালাম আমি একটু, আচ্ছা দেখি, ঠিক আছে 73 নম্বরটা চলে আসো, আর বেশি নাই। 73 নম্বরটায় আসো। 73 নম্বর, নিচের কোনটি বিদ্যাসাগরের না, এই বেতাল পঞ্চ বিসংতি, এটা শকুন্তলা, এটাও কিন্তু এই যে পদ্মাবতী, ঠিক আছে এটা, এটা না, পদ্মাবতী ওনার না, ঠিক আছে পদ্মাবতী হবে, পদ্মাবতী। গ, 73-এর গ। আচ্ছা 74-এ আসো, বাংলা ভাষা শেখায় তার কোন গ্রন্থ, কোন গ্রন্থ পদ নির্দেশক হিসেবে গণ্য হয়, এই যে বর্ণ পরিচয়, ঠিক আছে বর্ণ পরিচয়। 74-এর হলো খ, 74-এর খ। আচ্ছা, সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান অবদান কোনটি? প্রধান অবদানই এইটা, এই যে নারী শিক্ষা ও বিবাহ, বিবাহ মানে বিধবা বিবাহ প্রচলন, এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা 76-এ আসো, বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এটা এই লিসেনের বলে সহজ, কিন্তু এটা সামগ্রিকভাবে কঠিন, এটা মনে রেখো। বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের কৃতিত্ব কার? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দিয়ে না, বঙ্কিমচন্দ্র দিয়ে দিয়ে না, এটা এই অধ্যায়ের বলে পাইরে গেলে, কিন্তু এটা কিন্তু টাফ। আচ্ছা লাস্টেরটা, বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়? এটা আমি বলবো না, আমি শেষ মৃত্যুর তারিখটা বলি না, ঠিক আছে এটা বলবো না, ক্লাস শেষ আজকে। মনে করো বাংলাদেশ, কালকে তোমাদের বই পড়ার উপর আমি ক্লাস নিয়ে আসতেছি, আর বই পড়া ক্লাসে সবাই মাথা ঠান্ডা রেখো, যেহেতু তোমাদের সাথে আমার আজকে পরিচয় হয়ে গেছে, আর অত উড়াধুরা উদাহরণ দেওয়ার দরকার হবে না, শালি মালি এইসব কথা আর বলার দরকার হবে না। কালকে বই পড়া একটা কঠিন প্রবন্ধ, এইটা আমি তোমাদের সহজ করে নিয়ে আসবো, একেবারে সহজ করে দেবো, একেবারে বই পড়া সহজ করে দেবো। আর বই পড়া থেকে আমি সৃজনশীল প্রশ্নও করাবো, বোর্ডের থেকেও করাবো, আর সামনে আসতে পারে কিরকম সেই বিষয়েও ধারণা দেবো। তাহলে আজকে সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, এবং আমার জন্য একটু দোয়া করো, আমার গলার অবস্থা ভালো না, তারপরে আমার জ্বর, একটু দোয়া করো, ঠিক আছে? ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই। আর সবাই গ্রুপ খুলে ফেলবা, বাংলার উপর গ্রুপ খুলে ফেলবা, ঠিক আছে? বাংলা ক্লাসের উপর সবাই গ্রুপ, মানে বাংলা গ্রুপ খুলে ফেলো। ভালো থাকো, সবাই ভালো থাকো।